মীরা সানি আবরণের পাশে ছ্যাবলা মেরে শুয়েছে, ওই আর কি হাত পা ছিটিয়ে। ছেলেটা সারাদিন ধরে মরার মতো ঘুমিয়েছে। এখন ঘড়ির কাঁটা 8টায় এসে থেমেছে, তবুও বেচারার ঘুম ভাঙে না। তারা নিজে থেকে জাগিয়েও দেয় না। হয়তো ডোজ একটু বেশি করা ছিল, ঘুমের প্রভাব কাটেনি তার। আবরণ উঠছে না কেন? সানি দীর্ঘশ্বাস ফেলে নিষ্পাপ চাহনি দেয় মীরাবের দিকে, হাত রাখে বন্ধুর কাঁধে, তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, সন্ধ্যায় ফ্ল্যাটে ফেরার পর এই নিয়ে 48 বার একই কথা বলেছিস, কনটেক্সট কি বলবি? এই নিয়ে 48 বারই কনটেক্সট জানতে চেয়েছিস, লাভ হয়েছে? দুপাশে মাথা নাড়ায় সানি। দুই বন্ধু ঘাড় ঘুরিয়ে তাকায় আবরণের দিকে। কিছুটা নড়েচড়ে উঠেছে আবরণ। মীরাব দাঁত খিচে বলে, হারামজাদা, এখনো উঠছে না। পরে আমাকে কিছু বলতে আসলে কোমরের হাড্ডি সব এক করে ভাঙবো। আম্মা! মীরাবের চিৎকারে হক চুকিয়ে যায় সানি। আবরণের লাথি খেয়ে বিছানা থেকে ছিটকে মেঝেতে গিয়ে পড়েছে। চোখ বড় হয়ে যায় তার। আবরণের দিকে তাকাতেই দেখতে পায় সে তার দিকেই তাকিয়ে আছে। ঢোক গেলে সানি। আমি কিন্তু কিছুই করিনি, কিছু জানিও না। মেরাব আমাকে কনটেক্সট বলেনি এখনো। অনেকক্ষণ অপেক্ষা করেছে, যা পাছায় দুটো লাথি বসিয়ে আয়। থাক। সানির পিছনে লাথি দেয় আবরণ। সানি পড়তে পড়তে বাঁচে, গাল ফুলিয়ে বলে, শয়তানটার প্রতি সহানুভূতি দেখার গিয়ে আমার নিজের ব্যান্ড বেজে যেত এখনই। দোস্ত, দ্রুত ওঠ, তোর পাখি উড়াল দিল বলে। আবরণ আড়মোড়া ভেঙে উঠে বসে, তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। নিজেকে শান্ত করছে আবরণ। গম্ভীর কণ্ঠে বলে, কাহিনী বল। তো সিনিয়র বিয়ে করে নিচ্ছে, জলদি গিয়ে ভেঙে আয়। সে কখন থেকে জানাতে যাচ্ছি, এতক্ষণে বরপক্ষ হয়তো চলে এসেছে ভাই। সানি গর্জে ওঠে, মীরাবের পিঠে লাথি দিয়ে হুঙ্কার ছাড়ে, কুত্তার বাচ্চা, তুই শুধু সন্ধ্যা থেকে লুকিয়ে রেখেছিস। তোকে তো গুলি করে মারা উচিত। এখন কেন বলছিস? বিয়ে করে যখন বাসর ঘরে ঢুকতো তখনই না হয় বলতিস, আমরা গিয়ে দরজা আটকে টাকা নিতাম। সানির গালে সজোরে থাপ্পড় পড়ে। দাঁতে দাঁত চেপে আবরণ বলে ওঠে, মাতারের বাচ্চার বাসরটা আমার সাথেই হবে। সে চা খেয়েছে, বিয়ে করে আসুক, বউ ট্যাগ লাগলেই হলো। কার বউ দেখার বিষয় না। কৈতুরে আমার উড়ে যেতে যাচ্ছে, বেশ শখ ঘুচিয়ে দেব। ব্রিটিশ মহিলা। আবরণ তখন হন্তদন্ত হয়ে শ্রেয়নাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। পরপর বেল চাপে। তার পেছনে মীরাবার সানি দাঁড়িয়ে আছে। থামে না আবরণ। রাগে হিস হিস করতে করতে কলিং বেল চেপে যাচ্ছে। খট শব্দে দরজা খুলে যায়। আবরণ সোজা হয়ে দাঁড়ায়। সামনে তাকাতেই কপালে ভাঁজ পড়ে তার। নীরব জাহিদ দাঁড়িয়ে আছে। আবরণ তাকে পাশ কাটিয়ে ভেতরে যেতে চায়, কিন্তু নীরব তাকে আটকে নেয়। এখানে সিন ক্রিয়েট করবে না। আবরণ শান্ত দৃষ্টিতে তাকায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও মূলত অশান্তির মধ্যে ডুবে আছে সে। আজ কোনো রকম ঝামেলা করতে চায় না। শ্রেয়ানার বিয়ে আটকাতেই এসেছে। আমার সাথে বাইরে চলো। নীরব জাহিদের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয় আবরণ। ভ্রু কুচকে আসে তার। দাঁত খিচে বলে, সামনে থেকে সরে দাঁড়াও। তোমার কোনো ব্যাপারে নাক গলাতে আমি চাই? নীরব শক্ত দৃষ্টিতে তাকায়। আবরণের হাত চেপে ধরে বাইরে নিয়ে আসেন। লিফটে চড়েন আবরণকে নিয়ে। আবরণ নিজেকে যথাসম্ভব শান্ত করে রেখেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লিফট খুলতেই আবরণকে নিয়ে বের হয়ে আসেন নীরদ। বেরিয়ে যেতে চান বাসা থেকে, তবে বেশি দূর এগোতে পারেন না। আবরণ নিজের হাত তৎক্ষণাৎ ছাড়িয়ে নেয়। নীরব জাহিদ অসহায় নেত্রে তাকায় ছেলের পানে। সিয়ানা তোমাকে পছন্দ করে না আবরণ। মেয়েটার সাথে আমার কথা হয়েছে, সে জানে পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তুমি কেন আমাদের মধ্যে আসছো বাল? ও রেগে আছে আমার উপর, আমি জানি। কিছুদিন পর তার রাগ ভরে যাবে, কিন্তু সে যদি এখন বিয়ে করে নেয় তাহলে পরে রাগ কমলে লাভ কি? উনি তো আমার হবেন না। নীরব গম্ভীর কণ্ঠে বলেন, নিজেকে কন্ট্রোলে আনো। সিয়ানা আলম তোমাকে সহ্য করতে পারে না। যদি তোমার প্রতি ওর সামান্য মায়াও থাকতো, আমি বিয়ে ভেঙে দিতাম। বাপ হতে পারোনি, অন্তত বাপের মতো কাজটা করো। বাধা হয়ে দাঁড়াবে না আমার পথে। নীরব জাহিদ শান্ত দৃষ্টিতে তাকান। আবরণের কাজ চাপে বলেন, আমি চাই না তুমি কষ্ট পাও। সব সময়ের মতো চাচ্ছি জিতে ফেরো। তবে হ্যাঁ, যদি মন ভেঙে যায়, আমি তোমার অপেক্ষায় আছি। চলে এসো জাহিদ পিলায়। নীরব জাহিদ দাঁড়ায় না। লম্বা কদমে বের হয়ে যান গেট থেকে। আবরণ ঠায় দাঁড়িয়ে আছে। নীরব জাহিদের কথা পাত্তা দেয়নি সে। শ্রেয়না আলম নাকি তার হৃদয়েশ্বরকে ছেড়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মৃদু হাসে আবরণ। গেট দিয়ে একটা কালো গাড়ি প্রবেশ করে।
আবরণ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাইরে ধ্যান নেই তার, কিছু একটা ভাবছে সে। আবরণের হুঁশ আসে যখন সে দেখতে পায় গাড়ি থেকে শ্রেয়না নামছে। পরনে টকটকে রক্তের মতো লাল রঙা শাড়ি, শরীরে জড়িয়েছে নানান রকমের চাকচিক্যময় অলংকার, মাথায় বউ ওড়না, মেহেদি রাঙা হাত ভর্তি চুড়ি। এক মুহূর্তের জন্য থমকায় আবরণ, চমকে তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়নার সাথে রুহি আছে। আবরণকে দেখে রুহি আগে চলে যায়। শ্রেয়না মন্থর গতিতে এগিয়ে আসছে। আবরণ হুট করে তার পথ আগলে দাঁড়ায়। শ্রেয়নার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সামনে কেন দাঁড়ালে? আবরণ সম্বিত ফিরে পায়। আচমকা শ্রেয়নার চুড়ি ভর্তি হাত চেপে ধরে দুহাতে। এতে করে আবরণের হাতে মৃদু চাপ পড়ে। ব্যথায় শরীর অবশ হবার জোগাড়, কিন্তু সে পাত্তা দেয় না। তার দিন দুনিয়া যেন এই মুহূর্তে শ্রেয়নাকে ঘিরে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় আবরণ, নরম কণ্ঠে বলে, আমি আপনাকে চিঠি দিতাম, আপনি আমার প্রতি দুর্বল। কিভাবে কথা বললে আপনি আমার প্রতি একটু নরম হবেন বুঝতে পারছি না। বিয়েটা কি সত্যি করছেন? এতটা পাশানো হবেন আপনি? শ্রেয়না শক্ত দৃষ্টিতে তাকায়, একটানে নিজের হাত ছাড়িয়ে নেয়, ওড়নাটা পিঠের দিকে ছাড়িয়ে দিয়ে বলে, পাষাণ আমি? সেটা সব সময় ছিলাম, নতুন করে পাষাণ হতে যাব কেন? এখনো বলছি আবরণ, তুমি আমার ছোট, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। থাকলে নিশ্চয়ই বিয়ে করতে যেতাম না। আবরণ ঢোক গেলে। শ্রেয়নাকে হারানোর ভয় হঠাৎই গ্রাস করে ফেলে তাকে। মেয়েটা নাকি অন্য কারো বউ হবে, অদ্ভুত কথা না? হৃদয়েশ্বরকে ভুলে গেলেন এত জলদি? শ্রেয়না ফোঁস করে শ্বাস টানে, চোখ রাখে আবরণের চোখে। ওসব কবেই ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, দোয়ায় রেখো। শ্রেয়না আবরণের পাশ কাটিয়ে চলে যেতে চায়। আবরণ যেতে দিলে তো শ্রেয়নার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের সামনে পুনরায় দাঁড় করিয়ে দেয়। শ্রেয়না এবার সপাটে থাপ্পড় বসিয়ে দেয় আবরণের গালে। ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায় শ্রেয়না। নিজেকে কি ভাবো তুমি? বলেছি না একবার, ওসবে আকর্ষণ নেই আমার। এত জ্বালাও কেন? আমার ধৈর্যের বাঁধ যেন না ভাঙে। আবরণ যাই। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শ্রেয়না। আচমকা শ্রেয়নার পায়ের সামনে বসে যায় আবরণ। চমকায় শ্রেয়না, দুকদম পিছিয়ে যেতে চায়। আবরণ তাকে নড়তে দেয় না, বরং শক্ত করে পা দুটো চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলে, এমন কেন করছেন? আমি জানি আপনি রেগে আছেন আমার উপর। একদিন তো সব মান অভিমান মূর্ছা যাবে, কিন্তু কিন্তু আপনি অন্য কারোর সাথে ঘর বাঁধলে আবরণ জায়দের কাছে ফিরতে পারবেন? ছেড়ে মানুষই করবেন না। শ্রেয়না আবরণকে টেনে নিজের সামনে দাঁড় করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার অসহায়ত্ব কি করে বোঝাই তোমায়? সত্যি কোনো অনুভূতি নেই আমার জন্য। প্লিজ আমাকে মুক্তি দাও, আর টর্চার করো না, আমি নিতে পারছি না। আবরণ শান্ত চোখে তাকিয়ে আছে, দৃষ্টি তার শ্রেয়নার মুখপানে। আবরণের চোখে মুখ দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। অনুভূতিরা বড্ড এলোমেলো। শ্রেয়না দীর্ঘশ্বাস ছাড়ে। আমার দেরি হচ্ছে আবরণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আবরণ শ্রেয়নাকে চমকে দিয়ে দুকদম এগোয়। মেয়েটার সুশ্রী আদলখানা নিজের হাতের আঁচলে ভরে নেয়। শ্রেয়না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে শ্রেয়নার দুগাল ঘষে আবরণ, তার মুখটা উঁচিয়ে নিজের দিকে করে। চোখাচোখি হয় দুজনের। আবরণের দৃষ্টি শান্ত সমুদ্রের মতো, নেই কোনো বেড়াজাল, না আছে বাড়তি কোনো অনুভূতি। শান্ত আর মোলায়েম কণ্ঠে আবরণ বলে ওঠে, অমন সুন্দর মুখ অন্য কারো আয়ত্তে থাকবে? অমন সোনার বদন অন্য কারো বিচরণ হবে? শাস্তি দিচ্ছেন মিস সিনিয়র? শ্রেয়না নিজেকে সহজেই ছাড়িয়ে নেয়। আবরণের বুকে হাত দিয়ে দূরে সরায় থাকে, চোখের দিকে তাকায় না, দৃষ্টি নিচু রেখে বলে, কথা বাড়াবে না, পথ ছাড়ো। আমি পথ রোধ করে রাখলে কি আপনি থেকে যাবেন? সেরকম হলে যেতে দিচ্ছি না। শ্রেয়না তাকায় আবরণের দিকে, বিরস কণ্ঠে বলে, যুদ্ধ করে হলেও এই স্থান ত্যাগ করব আমি। আবরণ কেমন করে যেন হাসে, গা দুলে ওঠে তার। দুকদম পেছায় আবরণ, এক হাতে ঘাড় ডলতে ডলতে বলে, কৈতরের মনে কাক বাসা বেঁধেছে, সেখানে আমার মতো বাজ পাখি কি করে তার আসন করবে? পরক্ষণেই সিরিয়াস ভঙ্গিতে দাঁড়ায় আবরণ। শ্রেয়নার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলে, সত্যি করে বলবেন, সেজন আপনাকে জোর করছে বিয়ের জন্য? এরকম হলে আমাকে বলতে পারেন। না, আমি নিজ থেকেই রাজি হয়েছি। আবরণ হেসে দেয়, হেলে দুলে এগিয়ে যায় গেটের দিকে। মৃদু আওয়াজে বলে, তবে আমি চাচ্ছি দাম্পত্য জীবন সুখময় হোক,
আপনার বরকে দেখলাম না। ভবিষ্যতে আপনার সাথে আবারও দেখা হতে পারে। নিজেকে লুকিয়ে রাখবেন যেন আমার সামনে না পড়েন। তখন আপনি না চাইলেও আমার সাথে আসতে হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেলেও কিছু করা থাকবে না। আবরণ জাহিদ নিজেকে সামনে নিচ্ছে, তবে কতদিন পারবে জানা নেই। কথাগুলো বলতে বলতে সেই স্থান ত্যাগ করে আবরণ। আচমকা কোথা থেকে মীরাবার সানি চলে আসে। তারা দুজনে পিছনে আবরণের। শ্রেয়না এক দৃষ্টিতে তাকিয়ে রয় ফাঁকা গেটটার দিকে। এতক্ষণ যাবৎ জমিয়ে রাখা অশ্রুরা চোখ ফিরে বেরিয়ে আসে। বুকের ভেতর হাঁসফাঁস করছে। কিছু একটা দলা পাকিয়ে গলায় আটকে আছে, ভেতর থেকে উগরে আসতে যাচ্ছে। আচমকা পিছু ফিরে তাকায় শ্রেয়না, মুখ চেপে কেঁদে ওঠে। ক্রন্দনরত গলায় চাপাসরে বলে, এবার আপনি খুশি? তাড়িয়ে দিয়েছি ওকে, বিয়েও করে নিচ্ছি। ছেড়ে দিন না ওকে, বাঁচতে দিন আমাদের। আবরান জাহিদকে কষ্ট দিতে পারলে কই? তার চালচলন দেখে মনে হলো না সে আঘাত পেয়েছে। কান্নার মাঝেও হেসে ওঠে শ্রেয়না। আগন্তুক লোকটার দিকে তাকিয়ে হাস্যরত কণ্ঠে বলে, আবরণ জাহিদের ওপরেরটা কখনো পড়ে না। সে দেখায় না নিজের দুর্বলতা। আমি উপলব্ধি করতে পারছি তার বুকের ভেতর কি চলছে, অনুভূতিরা কি বলছে। আপনার মতো পাষাণ লোক কি করে বুঝবেন অন্যের ভালোবাসা? তার বুকটা আমি কথার আঘাতে ফালাফালা করে দিয়েছি। সামান্য কথায় সে কতটা আঘাত পেয়েছে তা যদি নিজ থেকে দেখাতো, দেখাবে না, জানতে দেবে না। আবরান জাহিদকে ভালোবেসে ফেলেছো? আগন্তুকের দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। ইতিমধ্যে চোখের পানি শুকিয়ে গেছে তার। কিছু সময় পর বলে ওঠে, না, সে আমার ছোট। আবরণ জাহিদ আমার জন্য না। তাহলে চোখে কিসের পানি? দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না। লিফটের দিকে এগোতে এগোতে বলে, নির্দোষকে কথার তীরে আঘাত করার জন্য। আবারও নিজস্ব ভঙ্গিমায় হেঁটে যাচ্ছে। তার দুপাশে মীরাবার সানি। তাদের দু বন্ধুর মুখে হাসি নেই, আর না আছে কোনো কথা। আবরণের ভেতরকার অবস্থাটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে তারা। বন্ধুর কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আবরণ জাহিদের কি অনেক কষ্ট হচ্ছে? ফুটপাতে পা গুটিয়ে বসে আবরণ। হাত দুটো হাঁটুর উপর ভাঁজ করে রাখে। মীরা সানিও তার পাশে বসে। তুই শুধু একবার বল, আমরা গিয়ে তুলে আনবো মেয়েটাকে। এভাবে মুড অফ করে থাকিস না। কে মুড অফ করে আছে? শান্ত কণ্ঠ আবরণের। কিছুটা নড়েচড়ে বলে, তাছাড়া যার আমার প্রতি কোনো ফিলিংস নেই তাকে জোর করবো কেন? অন্যের জীবন ধ্বংস করে কি লাভ আমার? তার চোখে আমার জন্য ঘৃণা দেখতে পারবো না। তার অবহেলা সহ্য করার ক্ষমতা হয়তো আবরণ জাহিদের নেই, সত্যিই নেই। চুপ হয়ে যায় মীরাব। অনুভব করতে চায় আবরণকে। সেটা কি আদৌ সম্ভব? অন্যের ভেতরের খবর আমরা কি করে জানতে পারবো? তাদের কষ্ট কি ভাগ করে নেওয়া যায়? সেটা সম্ভব নয়। তবে চাইলে কষ্ট কমিয়ে দেওয়া যায়। থাক তোরা, আমার নীরজ জাহিদের সাথে সাক্ষাৎ করে আসি। দাঁড়িয়ে যায় আবরণ। ধীরপদে এগিয়ে যায় নিজ গন্তব্যে। পেছনে ফেলে যায় দুই বন্ধুর করুণ চাহনি। ওসব দেখার সময় আছে নাকি আবরণের? মৃদুস্বরে গান ধরে আবরণ। কথা দেওয়া ছিল তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী। কি করে তা বলি তুই তো জানিস, তুই আমার সবই। অন্ধকারে ধীরে ধীরে মিলে যায় আবরণের ছায়া। মীরাব সানি একে অন্যের হাত চেপে ধরে। চোখাচোখি হয় তাদের। দুজনের আখিজোড়া ছলছল করছে। হঠাৎ ছেলেটার হলো কি? কখন সব ঠিক হবে? গাড়ি থেকে নেমে আবরণের হাত চেপে ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে নীরদ। তার এক হাতে লাগেজ, অপর হাতে আবরণের নরম হাতখানা চেপে ধরে আছে। তার পেছনে রাব্বিশেক ও দানা। শোনো আবরণ, একদম নার্ভাস হবে না। কানাডায় অনেক দিন সময় কাটাও, পড়াশোনায় ফোকাস করো। এক্সামের সময় হলে অনলাইনে সব ব্যবস্থা করে দিব আমি। ইনফ্যাক্ট ব্যাপারটা দেখছি আমি। তুমি শুধু মনোযোগ সহকারে পড়ো। কানাডার নাম করা ভার্সিটির মধ্যে থেকে একটাই অন্তত স্কলারশিপ পেতে হবে তোমার। ততদিন অবধি সেখানেই থাকবে। ভ্যাকুভার শহরটা ঘুরে দেখবে। সেখানেই কয়েক বছর থাকতে হবে তোমার। আবরণ চুপ করে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে হাসি পাচ্ছে তার। নীরজ দাই তাকে না জানিয়ে এত কিছু করে রেখেছে। উনি বুঝি জানতেন একদিন এই দিনটা আসবে আবরণের জীবনে, যেদিন প্রেমিকার থেকে প্রত্যাখ্যান পেয়ে দেশ ছাড়তে হবে তাকে। মীরাব, সানির সাথে কথা হয়নি?
নীরব জাহিদ দাঁড়িয়ে যান। আবরণ তাকেই দেখছে। নীরদের ইশারায় সামনে তাকায় আবরণ। মীরা সানি ছলছল নেত্রে তাকিয়ে আছে তার দিকে। আবরণ হালকা হেসে কাছে ডাকে তাদের। দুই বন্ধু এক প্রকার উড়ে আসে, আবরণের দিকে তাকায়। আবরণ হালকা হেসে হাত রাখে দুজনের কাঁধে। সঙ্গে সঙ্গে অস্ফুট স্বরে তারা বলে ওঠে, ভাই প্লিজ। কণ্ঠ ভেসে আসছে তাদের। আবরণ দুজনের কাঁধ চাপড়ে নীরদের হাত থেকে লাগেজ নিয়ে নেয়। দানা তার পাশে দাঁড়িয়ে আছে। আবরণ এক পলক তাকায় নীরদের দিকে, বিরস কণ্ঠে বলে, এখন থেকে আমাকে টোপ হিসেবে ব্যবহার করে কিভাবে নিজের অপারেশন সাকসেস করেন? আমার অনুপস্থিতিতে সেজান আলমের ফ্যামিলির উপর প্রেশার দিতে যাবেন না। কানাডা থেকে মিসাইল ছুড়ে মারব। হাই শালি, তুই দাঁড়িয়ে কি দেখিস? গিয়ে বস প্লেনে। শেষের কথাটুকু বলে দানার মাথায় চাটি মারে আবরণ। ফোঁস করে ওঠে দানা। আবরণের হাতে চিমটি দিয়ে সামনে অগ্রসর হয়। আবরণ চোখ মুখ কুচকে তাকায়। গটগট পায়ে লাগেজ চেপে ধরে ভেতরে চলে যায়। আবরণ যেন টের না পায় সেদিকে লক্ষ্য রেখে তার সাথে কয়েকজন গার্ড পাঠিয়ে দেয় নীরদ। আঙ্কেল, আবরণকে হুট করেই কেন পাঠাচ্ছেন? নীরদ জাহিদ হতাশ দৃষ্টিতে তাকায় সানির দিকে। মিরাব সানির কাঁধে হাত রাখেন নীরব। তপ্ত শ্বাস ফেলে বলে ওঠেন, আবরণ আমার ইমোশন, আমার দুর্বলতা। ওকে কাজে লাগিয়ে অনেকে অনেক কিছু হাসিল করতে চাচ্ছে। তার ভালোর জন্যই দূরে সরিয়ে দিলাম। এর একটা কারণ হলো শিয়ানা আলম। মেয়েটা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে নিচ্ছে। আমার ছেলের কোনো দিক দিয়ে কম? আমার ছেলে কোন দিক দিয়ে কম? সে কেন তোর পাবে? চোখের সামনে প্রিয় মানুষকে অন্যের হয়ে যেতে দেখা কি এতই সহজ? কোনো পুরুষ সহ্য করতে পারবে? সেজান আলম আমার অনেক সাহায্য করেছে, তার কাছে কৃতজ্ঞ আমি। আমার তরফ থেকে কোনো ঝামেলা চাই না। থামেন নীরদ। উল্টো পথে হাঁটা ধরেন তিনি। ততক্ষণে নির্দিষ্ট প্লেন কানাডার দিকে অগ্রসর হয়েছে। মীরাব নরম কণ্ঠে বলে, আপনার মনে হচ্ছে আবরণ সেখানে ভালো থাকবে? ফিচেল হাসেন নীরদ। পেছন ফিরে তাকান না, বরং সেভাবেই বলে ওঠেন, আবরণ জায়াত জীবন্ত আগ্নেয়গিরি, নিজেকে আরো শক্ত করে নিবেশে। তাকে নিয়ে আমার অনেক আশা, অনেক জল্পনা কল্পনা। আমার রক্তে সে কখনো ভেঙে পড়বে না। জীর্ণ শীর্ণ হয়ে দেশ ছেড়ে সে আবরণ জাহিদ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে, আমার বিশ্বাস। রাবি শেখ নীরদ জাহিদ বের হয়ে আসেন এয়ারপোর্ট থেকে। সানি মীরাব একে অপরের দিকে তাকায়। এত কম সময়ের মধ্যে হঠাৎ কি হয়ে গেল এসব? সন্ধ্যা অবধিও সব তো ঠিক ছিল। ভেতরটা অস্থির হয়ে আসে দুজনের। সানির শ্বাস দ্রুত পড়ছে। মীরাব শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ডুকরে ওঠে সানি। আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে মীরাবকে। আবরণ কি করে পারলো তাদের ছেড়ে যেতে? একটুও কি কষ্ট হচ্ছে না? এতটা নির্দয় আবরণ জাহিদ। সিটে হেলান দিয়ে বসে আছে আবরণ। চোখ তার বন্ধ, কানে ইয়ারফোন গুজে রাখা। দানা তার পাশের সিটেই। মূলত দানার বাসস্থান কানাডায়, যেখানে নীরজ জাহিদের ভাইয়ের ফ্যামিলি থাকে। এমনকি নীরজ জাহিদও তার জীবনের অনেক বছর সেখানে কাটিয়ে এসেছেন। নিজেদের বিজনেস আছে কানাডায়, সেটা আবরণের কাকা দেখাশোনা করে। দানা ভ্রুকুচকে তাকায় আবরণের দিকে। ছেলেটা কি ছ্যাঁকা খেয়েছে? তার দিকে তাকানো তো দূর, একটু চোখও খুলছে না। আবার মনোযোগ সহকারে গান শোনা হচ্ছে। আবরণের কান থেকে ইয়ারফোন নিয়ে নিজের কানে দেয় দানা। সঙ্গে সঙ্গে বিরক্তিতে তার মুখ থেতো হয়ে আসে। আবরণ ততক্ষণে ঝাড়ি মেরে নিজের ইয়ারফোন নিয়ে নিয়েছে। কিসব ছাকাখুরদের গান শুনছো তুমি? কাহিনী কি বলো তো? আবরণ চোখ বন্ধ করে রাখা অবস্থায় বলে ওঠে, তোকে কেন কৈফিয়ত দেবো আমি? ছাগলের দানা, বেশি পটর পটর করবি, প্লেন থেকে ছুঁড়ে মারবো। চুপ থাক। দানা চুপ হয়ে যায়। আবরণ তখন চোখ বন্ধ করেই সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। গুনগুন করে তার অতি প্রিয় গানটা গেয়ে ওঠে। শ্রেয়না জলদি এসো, পাত্রপক্ষ চলে এসেছে। শ্রেয়নার রুমে এসে হাঁক ছাড়ে রুহি। সেজানের বন্ধু হাবিব। ছেলেটা দেখতে খুব মিষ্টি, ব্যবহার তার অমায়িক। সেজান যাকে তাকে ধরে তার বোনের সাথে বিয়ে পড়িয়ে দেবে? কখনোই না। ছেলে লাখে একজন, কিন্তু এই মেয়েরই তো খোঁজ নেই। শ্রেয়নাকে ডাকতে ডাকতে ব্যালকনিতে চলে আসে রুহি। চমকে দুকদম পিছিয়ে যায় সে। স্তম্ভিত নেত্রে তাকিয়ে রয় মেঝের দিকে। কিছুক্ষণের জন্য ঘোরের মধ্যে চলে যায় রুহি। শ্রেয়না ফ্লোরে এলোমেলো ভাবে পড়ে আছে। চোখ দুটো বন্ধ, মুখ থেকে সাদা ফেনা গাল বেয়ে মেঝেতে পড়ে আছে। হাত পা অসাড় হয়ে আসে রুহির। মুখ দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না। সর্বশক্তি ব্যয় করে গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে রুহি। শরীর ছেড়ে দেয় সে। দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে। শ্রেয়নাকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। নিজেকে বড়ই দুর্বল লাগছে। রুহির চিৎকারে হুড়মুড় করে সেজান প্রবেশ করে।
তার সাথে হাবিব, বাকিদের কোনো রকমে বসিয়ে রেখে এসেছে। শ্রেয়নাকে এই অবস্থায় দেখে বুকের ভেতর ধক করে ওঠে সেজানের। দ্রুত এগিয়ে যায়। হাবিব নিজে হতভম্ব। শ্রেয়না বিয়েতে নারাজ নাকি? এত বড় একটা কাজ তার মতো মেয়ে করতে পারলো? শ্রেয়নার দৃষ্টি নিভু নিভু, বুক ওঠানামা করছে। বোঝা যাচ্ছে খুব বেশি সময় হয়নি তার এমন অবস্থায়। সেজান মুখ চাপড়ে দেয় শ্রেয়নার। কোলে তুলে দিক বিদিক শূন্য হয়ে হাঁটা ধরে। কানে আসে শ্রেয়নার বিড়বিড় করে বলা অস্পষ্ট শব্দ। আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না ভাইয়া, বাঁচিয়ে নাও। কেটে গেছে বেশ কয়েকদিন। আবরণ ভ্যানকিউভার শহর এক প্রকার চষে বেরিয়েছে। এখানকার একটা ভার্সিটিতেই অ্যাডমিশন নেবে ভেবেছে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া। দানার বড় বোন রোদ সে ভার্সিটিতে প্রফেসর পদে নিয়োজিত আছে। সে আবরণকে ভর্তি করিয়ে দেবে, শুধু অনার্স রেজাল্টটা যেন ভালো আসে। ইতিমধ্যে আবরণের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সে অনলাইনেই পরীক্ষা দেয়। কানাডায় আসার পর দানার ব্যবহার বদলেছে। আবরণের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করে না। বাংলাদেশে থাকতে যেরকম সারাদিন আবরণ আবরণ বলে কান ঝালাপালা করে ফেলতো, এখন সেরকম কিছুই করে না। তার ক্লাস চলছে, সময় মতো স্কুলে যায়, আবার বাসায় ফিরে টুকটাক আড্ডা দেয় সবার সাথে। আবরণ সেরকম কথা বলে না কারোর সাথে। বেশিরভাগ সময় তার খাবার কক্ষে দিয়ে আসা হয়। পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সে। আবরণ যে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছে সেটা তাদের বাসা থেকে খুবই কাছে। তারা থাকে পয়েন্ট গ্রে নামক এক অভিজাত এলাকায়। রোদ সবসময় সাপোর্ট করে আবরণকে। ভালো রেজাল্ট করা যায়। সন্ধ্যা নেমে এসেছে। আবরণ এখনো নিজের কক্ষে। পড়ার টেবিলে পা তুলে চেয়ারে বসে আছে আবরণ। কানে ইয়ারপডস, মনোযোগ সহকারে গান শুনছে। তাল মিলিয়ে পাও নাচাচ্ছে। চোখ তার বন্ধ। আচমকা কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ কুঁচকে আসে তার। চোখ বন্ধ করে মাথা উঁচিয়ে তাকায়। দানার আম্মু মিসেস লুবানা দাঁড়িয়ে আছে। আবরণ পা নামায় না, সেভাবেই ভ্রুকুচকে তাকিয়ে থাকে। লুবনা অবশ্য অবাক হয় না আবরণের এহেন আচরণে। তার বকাটেপনা সম্পর্কে ধারণা আছে তার। কে চাই? রোদ আর দানাকে নিয়ে একটু শপিংয়ে যাবে, ড্রাইভার ছুটিতে গিয়েছে। তাছাড়া পরিবার থেকে একজন গেলে সুবিধা হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আবরণের মুখ মুহূর্তেই কালো হয়ে গেল। কপালে 3টা চিকন ভাঁজ পড়ল। পা গুটিয়ে নিল সে। ফোন পকেটে পুরে লুবনার উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে, ওদের গাড়িতে অপেক্ষা করতে বলুন, আমি আসছি। ওরা নিচে আছে, তুমি যাও। আবরণ ফোঁস করে শ্বাস টেনে সেই অবস্থাতেই বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়। মিসেস লুবানা স্মিত হাসেন তার গমন পথে তাকিয়ে। আবরণ কোনো দিকে না তাকিয়ে সোজা পার্কিং লটে চলে আসে। চুপচাপ গাড়িতে বসে স্টার্ট দেয়। মস্ত বড় গেট পেরোতেই আবরণের নজরে আসে তাদের পেছনে আরো একটা গাড়ি। গম্ভীর মুখখানা আরো গম্ভীর হয়ে আসে তার। পেছনে কাদের গাড়ি ওটা? রোদ নিজের চশমাটা ঠিক করে বলে, আমাদের সেফটির জন্য। আবরণের ফর্সা গাল মুহূর্তে গোলাপি আভায় ছেয়ে যায়। রুষ্ট কণ্ঠে বলে, এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও আমাকে কেন আসতে হবে? তোদের বাসার চাকর পেয়েছে সময়? কতির বাচ্চা, বালের গাড়ি তোরাই ড্রাইভ কর, আমি যাচ্ছি। বাল যাবো আমি, কোথাও যেতে পারবো না। আবরণ গাড়ি থামিয়ে দরজা খুলতে যাবে, পেছন থেকে রোদ আর দানা তার জ্যাকেট খামচে ধরে। অনুরোধ করে বলে, বড় বড় বিজনেসম্যানদের গার্ড কি থাকে না? কখন কি হয়ে যায়? তুই চড়ছিস কেন? ড্রাইভ কর ভাই। আবরণ ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জ্যাকেট ঠিক করে নেয়। দরজা খুলে বের হয়ে আসে। তার সাথে দানা রোদও বের হয়ে আসে। আবরণ এদিক সেদিক তাকায়। ইতিমধ্যে তারা পয়েন্ট গ্রে থেকে বের হয়ে এসেছে। রাস্তার পাশে একটা একতলা শপিং মল নজরে আসে আবরণের। ছোটখাটো মলটা বাইরে থেকেই অমায়িক লাগছে, ভেতরটা তবে কত সুন্দর হবে। তোরা শপিং মলে কেন যাচ্ছিস? আবরণের কথার পিঠে দানা মেয়েকে রাগ দেখিয়ে বলে, ভিক্ষা করতে। রাস্তার পাশে কাপড় পেতে বসে যা, অনেক টাকা পাবি। বলেই গড়গড় পায়ে শপিং মলের দিকে পা বাড়ায় আবরণ। তার পেছন পেছন দু বোনও ছুটে যায়। তারা সেখান থেকে চলে যেতেই পেছনের গাড়িটা থামে সেথায়। 3জনকে মলটার দিকে এগিয়ে যেতে দেখে একজন বলে ওঠে, ওনারা এই মলে কেন আসলেন যদি অ্যাটাক হয়? চুপ করো। আইজিপি নীরদ জাহিদের ছেলের সাথে বাংলাদেশের মানুষ এতটাও অকেজো নয়। ঠিক ওই ম্যাডামদের সেফ রাখতে পারবেন। উনি যদি তাদের সেফটি দিতে পারতেন তবে কষ্ট করে আর আমাদের পাঠাতেন না ম্যাম। এই তোরা চুপ করবি? সোজা হয়ে দাঁড়িয়ে থাক। একজনের ধমকে তারা চুপ হয়ে গেল। চিলের দৃষ্টিতে তাকিয়ে আছে ছোটখাটো মলটার দিকে। তাদের মধ্য থেকে 2জন সিভিল পোশাকে এগিয়ে গেল।
উদ্দেশ্য তাদের তিনজনকে পাহারা দেয়া। আবরণ এদিক সেদিক তাকায়, পকেটে হাত গুজে হাঁটতে থাকে। দানারও দৌড়ের উপর আছে। যে বড় কদম ফেলছে আবরণ, তাতে কাহিল দশা। শেষমেশ আবরণের হাত চেপে ধরে দানা, অসহায় কণ্ঠে বলে ওঠে, তুমি এক সাইডে দাঁড়িয়ে থাকো, আমরা মন মতো শপিং করি, তারপর তোমার কাছে আসবো। একটা চটকানা দেব ভুসকি, হাত ছাড় আমার। তোদের বলেছি আমার পেছু পেছু দৌড়াতে? তোদের মতো তোরা কেনাকাটা কর, আমাকে চালাস কেন শয়তান? আবরণ মুখ ঝামটা মেরে সরে আসে সেখান থেকে। কাচের দরজায় ইংরেজি লেখাটা পড়ে দরজা ঠেলে জেন্টস সাইডে চলে আসে আবরণ। চশমা, জুতো, জামা এক এক করে সব দেখছে। একটা শার্ট পছন্দ হয় আবরণের। সম্পূর্ণ শার্ট সাদা, তবে বুকের কাছে নীল আর গোল্ডেন কালারের সুতো দিয়ে সুন্দরভাবে কাজ করা। ঠোঁট উল্টে কিছুক্ষণ চেয়ে থাকে আবরণ, নিজের শরীরের উপর রাখে শার্টটা। কিছু একটা ভেবে সে একই রকম 3টা শার্ট নিয়ে পার্সেল করতে দেয়। মিররের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে থাকে। কুচকুচে কালো দাড়িগুলো কিছুটা বড় হয়েছে, চুলগুলো চোখ ছাড়িয়ে নাকে এসে ঠেকেছে, গাল কিছুটা চ্যাপ্টা হয়ে এসেছে। আবরণের মনে হলো সে শুকিয়ে যাচ্ছে, গলার হাড্ডি অবধি ভেসে উঠেছে। এখানে এসেছে কদিন হবে? আবরণ আনমনে ভাবে কিছুক্ষণ, 1 মাস তো হবেই। এই পর্যন্ত চুলে হাত দেয়নি, আর না দাড়িতে। এবার একটু কাটছাট করতেই হবে। আয়নায় এক দৃষ্টিতে তাকিয়েছিল আবরণ। আয়নায় তার পেছনে অবস্থিত লেডিস শোরুম দেখা যাচ্ছে, যেটা দরজার ওপাশে। দানার রোদকে দেখে আবরণ। তারা মনের সুখে ড্রেস দেখছে, হাতে আরও এক গাদা পোশাক। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে দৃষ্টি সরাবে, তৎক্ষণাৎ জীর্ণ শীর্ণ একটা পরিচিত মুখ আয়নায় ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য চমকায় আবরণ। 1 সেকেন্ডের মধ্যে মানুষটা সরে যায় সেখান থেকে। আবরণ স্থির থাকতে পারে না, এক ছুটে জেন্টস শোরুম থেকে বের হয়ে আসে। দ্রুত একজন বৃদ্ধ মহিলা স্টাফের নিকটে যায়। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, এখানে কোনো মেয়েকে দেখেছেন আন্টি? ভদ্র মহিলাটি ড্যাব ড্যাব করে তাকায় আবরণের দিকে, মেয়ে আসা কণ্ঠে বলে, এখানে তো অনেক মেয়ে আসে, কার কথা বলছো তুমি? আবার এদিক সেদিক তাকিয়ে নিজের দৃষ্টি স্থির করে, চুলে হাত বুলিয়ে বলে, পিন রয়েছিল তার পরনে, দেখেননি? না তো বাবা। আবরণ চোখ বন্ধ করে নেয়, বুকে 1 হাত চেপে ধীরে শ্বাস নিতে থাকে। ঠোঁট গোল করে শ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, কুল আবরণ সাইদ, এটা হ্যালুসিনেশন, আর কিচ্ছু না। সবকিছু মাথা থেকে ছেড়ে ফেল। আবরণ চল, আমাদের হয়ে গেছে। এখানকার কালেকশনগুলো অনেক সুন্দর, আবার আসবো। আবরণ কিছু বলে না, এক পলক বৃদ্ধ মহিলাটার দিকে তাকিয়ে লম্বা কদমে বেরিয়ে আসে শপিং মল থেকে। এসি রুমেও কপালে তার বিন্দু বিন্দু ঘাম, রোদ ভ্রু কুচকায়। আবরণের জ্যাকেট একখানে টেনে ধরে শুধায়, ঠিক আছিস? আমার আবার কি হবে? দায়সারা জবাব আবরণের। দানা নিজের মতো শপিং ব্যাগে কিছু একটা খোঁচাখুচি করছে, সব দেখে নিচ্ছে ঠিকঠাক সবগুলো ড্রেস নিয়েছে তো। রোদ তাকিয়ে থাকে আবরণের পিঠের দিকে। ছেলেকে হঠাৎ অস্বাভাবিক লাগছে, জিজ্ঞেস করলেও তেরা জবাব দেবে। অগত্যা কথা বাড়ায় না রোদ। আবরণের পিছু পিছু গাড়ির দিকে যেতে থাকে। শোনো মেয়ে, তোমার খোঁজ নিতে একজন এসেছিল। আটকে উঠল মেয়েটা, হাতের ব্যাগ কোনোভাবে নিজের সাথে চেপে ধরল। আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি বলে দিয়েছেন আমার কথা? বৃদ্ধ মহিলাটি মৃদু হাসেন। মেয়েটার থুতনিতে হাত রেখে বলেন, পাগল পেয়েছ আমায়? আমি একজন বাঙালি, আর বাঙালিকে সাহায্য করব না? চিন্তা করো না মেয়ে, কেউ তোমার খোঁজ পাবে না। মেয়েটা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মহিলাটির দিকে। ধন্যবাদ, এবার আমি আসি। এই শহরে কাউকে চেনো মেয়ে? দিনের বেলা যতটা সুন্দর দেখাচ্ছে চারপাশ, রাত হলেই এর চেয়ে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠবে। আমার সাথে থাকো। আমার তো কেউ নেই, একা বাসায় থাকি। কিন্তু কথা বাড়াবে না, আমি মালিককে বলে ছুটি নিয়ে আসি। তোমাকে নিয়ে বাসায় যাব। কে জানে ছেলেটা যদি আবার ফিরে আসে। মেয়েটা মাথা নাড়ায়, সতর্কতার সহিত তাকায় চারপাশে। ব্যাগ বুকের সাথে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। বুক দুরু দুরু কাঁপছে তার। মুখে মাস্ক লাগিয়ে নেয়, মাথায় ঘোমটা দিয়ে শক্ত করে দাঁড়িয়ে থাকে। তাকে এই অদ্ভুত পোশাকে দেখে চারপাশের লোকজন কেমন করে যেন তাকায়। তাদের পরনে শর্ট ড্রেস, অথচ মেয়েটা আগাগোড়া লম্বা পোশাকে মোড়ানো। 3 পিস পরনে তার। মেয়েটা পাত্তা দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোনোভাবেই ধরা পড়া যাবে না। কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? ব্যাটিক হলেও তোমার কি? নিজের একঘেয়েমি বন্ধ করবে না?
নিজের দোষ স্বীকার করবে না? নীরদ চুপ হয়ে যান, গম্ভীর মুখে তাকিয়ে থাকেন আবরণের কাঠখোট্টা মুখশ্রীর পানে। কিছুটা সময় নিয়ে বলে, তুমি জানো মিশানের মৃত্যুর পিছনে আমার হাত নেই? আবরণ শান্ত দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে তাকায়, শানিত কণ্ঠে বলে, লাজ লজ্জা বলতে কিছু কি আদৌ আছে? বেহায় লোক, গলে কলসি বেঁধে নদীতে ডুবে মরতে পারো না? ওহো, সাথে তো গান থাকে, বেশি না, একটা বুলেট নিজের চোখে ঢুকিয়ে দাও। চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে যেটা তোমার মতো নর্দমার কেটের কাছে নেই। আবরণ! চিৎকার করে ওঠেন নীরদ জাইদ। তার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। ঝট করে কল কেটে দেন তিনি, বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেন, বিড়বিড় করে বলেন, আই এম ইনোসেন্ট আবরণ। ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, বেশ। ফরগেট ইট। আবরণের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে, ছোট ছোট চুলগুলোতে হাত বোলায়, কিন্তু আগের মতো সেরকম হাতের মুঠো হয়ে আসে না। সন্ধ্যায় বাসায় ফিরে চুল কেটেছে, এতে যেন আরো রাগ বাড়ে তার। দাঁতে দাঁত চেপে বলে, আবরণ, তুমি এতটাই নিকৃষ্ট, তোমার জানাজায় আবরণ জাইদ উপস্থিত হবে না। কে বলতে পারে, হয়তো তোমার মৃত্যু আমার হাতেই হবে। পরক্ষণেই খোলা আকাশের দিকে তাকায় আবরণ। ছাদের লাইট বন্ধ, পাশের ছাদ থেকে মৃদু আলো আসছে, যা চারপাশটাকে স্পষ্ট করে দিচ্ছে। নরম কণ্ঠে বলে ওঠে, তুমি শুধু দেখতে থাকো, তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আবরণ জাইদ নিজের কথা রাখতে জানে। লাভ ইউ।